আজ তোমাদের সাথে থাকছি গল্পের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো নিয়ে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই অংশগুলোকে তুলে ধরা হলো যাতে তোমাদের প্রস্তুতিতে সুবিধা হয়। এর বাইরে যে প্রশ্ন নেই এমনটা নয়, এর বাইরে প্রশ্ন অবশ্যই আছে। খেয়াল রাখবে যে এমসিকিউ এবং এসিকিউর ক্ষেত্রে রিভাইজ ভালো রকম করতে হবে, প্রত্যেকটি লাইন মন দিয়ে পড়তে হবে, তবে এসিকিউ এবং এমসিকিউ সহজেই উত্তর করা যায়। তো আমরা এখানে মূলত তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। প্রথমে জ্ঞানচক্ষুর আশাপূর্ণা দেবীর এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টা হলো লেখকরা যে মানুষ সেটা চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময় কথাটা উঠেছিল? অবশ্যই সেটা বিকেলে। বাবা তোর পেটে এত কথাটি বলেছেন কে? কে বলেছিল? না তপনের মা। কাকে উদ্দেশ্য করে বলেছিল? তপনকে উদ্দেশ্য করে বলেছিল। ছুটি ফুরিয়ে এলো, তপনের যেটা হয়নি তা হলো হোম টাস্ক করা। তপনের সাথে তার ছোট মাসির বয়সের ব্যবধান বছর আষ্টেক। বাড়ির ঠাট্টা তামাশার মধ্যে তপন লিখে ফেলেছিল দু তিনটি গল্প। রত্নের মূল্য জহুরির কাছেই। বক্তাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা খুব রেসপন্স করছো, দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু অনেকেরই জানতে পারছি না কোন জায়গা থেকে বলছো। অর্থাৎ আমি সিমলাপাল থেকে বলছি, আমি তোমাকে এখানে লিখছি আমি কোথা থেকে আছি। সিমলাপাল, বাঁকুড়া। বাঁকুড়ার ভাষা শুনলে আশা করি কিছুটা বুঝতে পারবে যে আমাদের একটা নর্মাল টান রয়েছে অন্য ধরনের। সন্ধ্যাতারা পত্রিকা সূচিপত্রে কি লেখা রয়েছে? প্রথম দিন একদম ডিটো এই লাইনটাই লিখবে। শ্রী তপন, দেখো এর মধ্যে কোনো গ্যাপ নেই। কুমার রায়। আচ্ছা, তারপর মেসোর সাথে ছোট মাসির বিয়ে হয়েছিল কেমন করে? উত্তর হচ্ছে ঘটা পটা করে। খেয়াল রাখবে প্রথম দিকেই প্রথম পেজেই রয়েছে। এসে কিউতে এলাম। এসে কিউতে আগে নিয়ম কানুনগুলো বলেছি। গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। কখন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠলো? যদি এটা এসে কি 20টা বাক্যে হয় তখন কিন্তু এইটুকু লিখবে, কিন্তু যদি এটা 3 নম্বর বা 5 নম্বরের মানের ভিতরে 1 নম্বর হয় তখন কিন্তু এরকম লিখবে। তাহলে আমি জাস্ট একটা পড়ছি। প্রথিতযশা কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল যখন তার স্বরচিত গল্পটি পড়ে সত্যিকারের গল্পের মতোই মনে হয়েছিল। অর্থাৎ যখন গল্পটি সে নিজে লিখে পর যখন পড়লো, অর্থাৎ লেখার পর যখন পড়লো, তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং মাথার চুল খাড়া হয়ে উঠেছিল। ঠিক আছে। এরপর তপনের মেসমশায় পেশাগত দিকটা কি? না তিনি ছিলেন কলেজের প্রফেসর বা অধ্যাপক। অধ্যাপনার পাশাপাশি তিনি লেখক বা সত্যিকারের লেখক ছিলেন। চায়ের টেবিলে ওঠে কথাটা কি? না তপনের লেখা গল্পটি পড়ে মেসমশাই প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন তপনের হাতের লেখার হাত আছে ও চোখও আছে। তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? না স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। তপন গল্পটি কোথায় বসে লিখেছিল? দুপুরবেলায় তপন তার মামা বাড়িতে 3তলা সিঁড়িতে একা শোনে বসে হোমটাক্সের খাতাতে গল্পটি লিখেছিল। কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী কথাটার অর্থ কি? অহংকারী হয়ে যাওয়া। এরপর 2 নম্বর মানের প্রশ্ন দেখাচ্ছি কীরকম লিখতে হয়। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে এরূপ বলা হয়েছে কেন? না প্রখ্যাত সমাজ সচেতন শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন গল্পটি লিখলেও তার বেশি কেউ প্রশংসা করে না। সবাই তার ছোট মেশোর মহত্বের কথাই বেশি বেশি করে প্রকাশ করে। ফলে তপনের এতদিনের আকাঙ্ক্ষা পূরণ হলেও গল্প ছাপানো হলে সে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, কিন্তু সে আহ্লাদ তো হয়নি। তাছাড়া তার কৃতিত্ব, তার মেশোর কৃতিত্বের কাছে ম্লান হয়ে যায়, এইসব কথার মধ্যে হারিয়ে যায়। এরপর বহুরূপীর এমসিকিউ। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরে ছিলেন? উত্তর হচ্ছে 7 দিন। সন্ন্যাসী সারা বছর কি খেত? না একটি হরিতকি। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? না হিমালয় থেকে আসা 1000 বছরের বেশি বয়সের সন্ন্যাসীর পদধূলি। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এ কথা কে বলেছেন? কাশীনাথ। বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? 8
টাকা 10 আনা। খেয়াল রাখবে, 8 টাকা 10 আনা। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন কত টাকা? 100 টাকার নোট। অনেকক্ষণ চুপ করে রইলেন। কে? হরিদা। এরপর সপ্তাহে কতদিন হরিদা বহুরূপী সেজে বাইরে যান? উত্তর হচ্ছে বড়জোর 1 দিন। পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন? লিচু বাগানে। বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিলেন? ঠান্ডা জল। এসে কিউ, এবারের মতো মাফ করে দিন ওদের। এখানে কে কাদের মাফ করে দেওয়ার কথা বলেছেন? না, স্কুলের মাস্টারমশাই পুলিশের ছদ্মবেশধারী স্কুলের 4টি ছেলেকে মাফ করে দেওয়ার কথা বলেছেন। তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। এখানে আমার বলতে কার বোঝানো হয়েছে? না, বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদাকে বোঝানো হয়েছে। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি। বক্তা বিরাগীজির উপদেশ শুনতে চেয়েছেন কেন? না, জগদীশবাবুর মনের শান্তি লাভের আশায় বিরাগীজির কাছ থেকে কিছু উপদেশ চেয়েছিলেন। বিরাগীর হাতে কি ছিল? একটি ছিল ঝোলা, ঝোলার ভিতরে ছিল একটি মাত্র বই, তা হলো গীতা। কিন্তু জগদীশবাবুর হাতে একটা থলি ছিল, থলির ভিতরে ছিল নোটের তারা। এরপর পথের দাবি। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য? সে কে? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে? অপূর্বকে। অপূর্ব নিজের পরিচয় জানিয়েছিল যে সে ব্রাহ্মণ। গিরিশ মহাপাত্রের ট্যাঙ্কে কি পাওয়া গিয়েছিল? উত্তর হচ্ছে 1টি টাকা আর গন্ডা 6 পয়সা। খেয়াল রাখবে, ট্যাঙ্কে এবং পকেট থেকে দুটো আলাদা আলাদা বিষয়। পকেট থেকে যা পাওয়া গেছিল সেগুলো এইগুলো। বুড়ো মানুষটির কথা শোনো। বুড়ো মানুষটিকে? উত্তর হচ্ছে নিমাইবাবু। দয়ার সাগর পরকে সেজ দিন, নিজে খাইনি। বক্তাকে? জগদীশবাবু। সব্যসাচী মল্লিক পেশায় কি ছিলেন? ডাক্তার। নিমাইবাবু কার বন্ধু ছিলেন? অপূর্বর পিতা। নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বললেন? রাতের মেল ট্রেন। নিমাইবাবুর সামনে যাকে আনা হলো তার বয়স কত? 30-32-এর অধিক নয়। এসে কিউ, যেন মাটির সঙ্গে। এখানে কার এরূপ মনে হয়েছিল? না, অপূর্বর এ কথা মনে হয়েছিল। কিন্তু বনহাস ধরাই যে এদের কাজ। কে এ কথা বলেছেন? আচ্ছা, তারপর উত্তর হচ্ছে আলোচ্যমান পথের দাবি রচনায় রামদাস তলোয়ারকর অপূর্বকে কথা বলেছে। মিথ্যেবাদী কোথাকার। তো কোন পরিস্থিতিতে কথা বলা হয়েছে? না, জগদীশবাবুর কাছে গাঁজা সেবনের বিষয়টি অস্বীকার করে কে? গিরিশ মহাপাত্র। বলে সে বন্ধু বান্ধবদের ইচ্ছা অনুযায়ী গাঁজা সেজে দেয়, কিন্তু সে নিজে খায় না। এই কথার উত্তরেই জগদীশবাবু তাকে মিথ্যেবাদী আখ্যা দেন। ভামযাত্রার সময় অপূর্বর সঙ্গে কারা ছিল? ছিল আর্দালি, অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। খ্রিস্টান মেয়েটি সম্পর্কে অপূর্বর কি ধারণা হয়েছিল? না, মেয়েটি নাম ছিল ভারতী। মেয়েটি খুব কার্যকুশলা এবং বড় বন্ধু। এলাম অদল বদলে। অমৃতের বাড়িতে কে কে ছিলেন? অমৃতের বাড়িতে বাবা, মা আর 3 ভাই। আয়, আমি তোর সঙ্গে লড়বো। বক্তাকে? ঈশা। এটা কিছুতে কালিয়া নয়। এটা খেয়াল রাখবে, এটা কালিয়া নয়। অনেক সময় তোমাদের ভ্রান্ত ধারণা হচ্ছে। এই প্রশ্নটি একবার দিয়েছিলাম, যাতে ধারণা বদলে, সেই জন্য আবার দিলাম। ঈশাবের জামা ছেঁড়ার পরিমাণ কত? 6 ইঞ্চি। গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিল অদল, আর ঈশাবের নাম দিয়েছিল বদল। তোরা দুজনে কুস্তি করতো, কথাটা কি বলেছিল? দলের একটা ছেলে। অমৃত কি কারণে ঈশাবের সঙ্গে কুস্তি করতে রাজি হয়নি? না, কুস্তি করতে গিয়ে অমৃতের নতুন জামা যদি নোংরা হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে মা তাকে মারবে, এই ভয়ে সে কুস্তি করতে রাজি হয়নি। আয়, আমার সঙ্গে আয়। অমৃত ঈশাবকে এমন নির্দেশ দিল কেন? না, কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে ঈশাবের জামা ছিঁড়ে যাওয়ায় ঈশাব তার বাবার কাছে মার খাবে, এই আশঙ্কা ছিল। তাই অমৃত ঈশাবের জামা নিজের জামার সঙ্গে বদল করবে বলেই তাকে এই নির্দেশ দিয়েছিল। ঈশাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরে কি বলেছিল? না, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। ঈশাবের মেজাজ চড়ে গেল। ঈশাবের মেজাজ চড়ে গেল কেন? না, কুস্তি লড়তে চায়নি অমৃত। তাতে রেগে কালিয়া অমৃতকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল।
সেই সময় ছেলের দল কালিয়ার নামে জয়ধ্বনি দিতে থাকে, এতেই বন্ধু হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। নেক্সট, নদীর বিদ্রোহ। নদের চাঁদ কোন ট্রেনে রওনা করিয়ে বের 4:45 প্যাসেঞ্জার ট্রেন। রেল স্টেশন থেকে ব্রিজের কত দূরত্ব ছিল? 1 মাইল। নদের চাঁদ তার কর্মস্থলের কাছ থেকে নদীটিকে কত বছর চেনে? 4 বছর। সে কি মুষলধারায় বর্ষণ, কত ঘন্টা বর্ষণ হয়েছিল, কতক্ষণ না? 3 ঘন্টা। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, এখানে কার কথা বলা হয়েছে? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের কথা বলা হয়েছে। নদের চাঁদের বয়স কত? 30। চোখের পলকে কি অদৃশ্য হয়ে যায়? চিঠিখানা। নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে? 4 বছর। এসে কিউ, নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, স্তম্ভিত হওয়ার কারণ কি? না, 5 দিন আগে যে নদী ঘোলা জলে চঞ্চল ছিল, আজ সেই নদী কেমন যেন পাগল হয়ে উঠেছে। তার চারিদিক ঘোলা জল গাঢ় হয়ে উঠেছে, ফেনায় পরিপূর্ণ হয়ে আছে। নদের চাঁদ কিসের জন্য নদের চাঁদের কিসের জন্য গর্ব অনুভব হতো? নদীর সঙ্গে কিছু সময় কাটানোর জন্য সে নদীর ব্রিজের স্তম্ভের উপর গিয়ে বসত। সেই নদীর উপরকার রং করা ব্রিজটির জন্য তার গর্ব অনুভব হতো। আজ এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।